করে ফেলছি। আগের স্লাইডের শেষের দিকে এসে আমি একটু ফাস্ট করছি, বাট যতটুকু যা ইম্পর্টেন্ট ছিল পরীক্ষাতে আসার মতো, হ্যাঁ আপনাদের তো এমসিকিউ টাইপ একটু বেস কোয়েশ্চেন করতে হয় বা শর্ট টাইপ কোয়েশ্চেন করতে হয়, তো আমি যেগুলো মুখে বলছি, হ্যাঁ শর্টকাট কোয়েশ্চেন হিসেবে, শর্ট ফর্ম হিসেবে ওগুলো মোটামুটি দেখলেই হবে। আর পরীক্ষা মিড শুরুর আগে আপনাদেরকে এই মাসের শেষে, যদি পসিবল না হয় এই মাসের শেষে সিটি না দিতে যদি পারেন, তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এক্সাম দিয়ে দিতে হবে, একটা সিটি আর লাস্ট টেস্ট দিয়ে দিতে হবে। আর প্যাটার্ন বলতে এমসিকিউ এখন এটা তো বাধা ধরা কিছু না, রাইট? আমরা যেভাবে করতে পারি, যেহেতু আমরা এমসিকিউ প্যাটার্ন দেই না সিএসসি রিলেটেড সাবজেক্ট, বাট আপনারা কি সব কোর্সেই এমসিকিউ দুইটা ক্লাস টেস্ট হয়েছে, দুটো এমসিকিউ হয়েছে। আচ্ছা সেজন্য আপনি যদি এটা মানে কাইন্ড অফ লাইক এটা যদি নির্ধারিত প্যাটার্ন থাকে, ডিফাইন্ড একটা প্যাটার্ন থাকে যে আপনাদেরকে এমসিকিউ দিতে হবে, তাহলে হয়তো আমরা এমসিকিউ দিব কিছু কয়েকটা 8-10টা এমসিকিউ অ্যাকচুয়ালি এরকম প্যাটার্ন নাকি মেডিকেল কিন্তু আমরা বিফোর মেড আপনাদের অ্যাটলিস্ট দুইটা রিভিউ ক্লাস নেব, এটা নিয়ে চিন্তা করতে হবে। যেটা ক্লাস টেস্ট দিতে বেশিরভাগ ক্লাস টেস্টগুলো ছিল এমসিকিউ। আচ্ছা আমি সম্ভবত যখন ক্লাস টেস্ট নেব আমি কুইজ দিব না। কুইজ বলতে এই যে মানে আপনাদের কি বলে টিক মার্ক বা এমসিকিউ জাতীয় কোশ্চেন আমি দিব না, আমি যখন ক্লাস টেস্ট নেব। বুঝতে পেরেছেন? আমি 10 মার্কসের যদি আচ্ছা ক্লাসে আউট অফ পয়েন্ট কত হয়েছে 10 মার্ক। সো বেসিক্যালি আমরা আজকে ক্লাসে যেটা দেখবো এটা হচ্ছে কি কি ধরনের কম্পিউটার আছে, কি কি কম্পিউটার এই যাবত পৃথিবীতে এসছে। আমরা এখন যে সুপার কম্পিউটার এই এত মানে কি চিকন আমার মনিটর দেখতে পাইতেছি, এত স্লিম মনিটর আগেও কি ছিল? আজ থেকে 10 বছর আগেও কি এটা ছিল? আজ থেকে 10 বছর আগেও যে মনিটর দেখে আসছি, তখন তো এলসিডি এলইডি এগুলো টাইপ কি কিছু ছিল? এগুলো কিন্তু কিছুই ছিল না, দেখে আসছি না একটা পেছনে বিশাল বড় কি একটা বক্সের মধ্যে মনে হইতো না অনেক সময় আমরা যারা ছোট ছিলাম বুঝতাম না, মনে পেছনে কিছু একটা আছে। আমি তো অনেক সময় ভাবতাম যে যারা টিভিতে কাজ করে এটা আমরা টিভির মধ্যে, কারণ বিশাল বড় একটা বক্স, ওখানে যে মেশিনারিজ আছে সেটা তো অনেকেরই জানা ছিল না, ছোট ছিলাম তখন হয়তো জানা ছিল না। তো মনিটরে এরকম ছিল না দেখতে, পিসি মনিটর এরকম ছিল না, পেছনে বিশাল বড় একটা চোখা টাইপের ছিল। তো ওইটা ছিল কি অনেক আগেকার একটা জিনিস, তাই না? তার আগেও যদি আমরা চলে যাই আরো 20 বছর আগে, তখন কি ছিল? এই ঘর বিশাল পরিমাণ কি হার্ড ডিস্ক ছিল, রাইট? এই বিশাল পরিমাণ হার্ড ডিস্ক হয়তো ছিল, কারণ এখন যেমন আপনি র্যাম ইউজ করতেছেন কত 8 জিবি, আরো মনে হয় বাজারে এসছে 12 জিবি আসছে, 16 জিবি র্যাম চলে আসছে। বুঝতে পারতেছেন? একটা কম্পিউটারের র্যাম চলে আসছে 32 চলে আসছে। আচ্ছা আমার জানা নেই কত 32 চলে আসছে র্যাম, আপনি শিওর? র্যাম ল্যাপটপ ল্যাপটপ না কি আছে র্যাম আর এক্সটেন্ড করে 32 জিবি করা যায়, এক্সটেন্ড করে 32 জিবি করা যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন কোন যুগ থেকে কোন যুগে চলে আসছে। এটা কিন্তু হিউজ ট্রানজিশন, রাতারাতি হয় নাই, অনেক বছরের ফলে এটা হয়েছে। তো দেখেন ক্লাসিফিকেশন অফ কম্পিউটারস এর মধ্যে কতগুলো টাইপ আছে। একটা হচ্ছে টাইপ ওয়াইজ আপনি কম্পিউটারগুলোকে আলাদা করতে পারবেন, একটা হচ্ছে সাইজ ওয়াইজ আপনি কি করতে পারবেন আলাদা করতে পারবেন, আর একটা হচ্ছে কি পারপোজ ওয়াইজ আলাদা করতে পারবেন। অনেক সময় থাকে যে জেনারেল পারপোজ, আর অনেক সময় থাকে স্পেশাল পারপোজ। স্পেশাল পারপোজ বলতে কি বোঝায়? প্রত্যেকটা দেশের একটা দেশের যে বলে না ডিফেন্স অনেক ইম্পর্টেন্ট, মাঝখানে বাংলাদেশের স্টিল কিন্তু ডিফেন্স খুব ভালো না, তাই না? এই যে সেনাবাহিনী তৎপর সব কিছু রাখে, এগুলো কিন্তু স্পেশাল পারপোজ থাকে। একটা দেশের সাথে আরেকটা দেশের যে ইন্টারনাল লিঙ্ক আপ থাকে, তো এগুলো স্পেশাল পারপোজের জন্য অনেক সময় স্পেশাল কিছু কম্পিউটার ইউজ, তো সেগুলো স্পেশাল পারপোজের জন্য। সো আমরা আজকে বাই টাইপ দিয়ে শুরু করব। সো টাইপের মধ্যে সবার প্রথমে শুরুতে আসতেছে অ্যানালগ, দেন আমরা এটা করব ডেসিমাল, দেন দেখব হাইব্রিড। দেখেন আচ্ছা দেখেন অ্যানালগ কম্পিউটারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা কি আছে, একটা স্ক্রিন টাইপের কিছু একটা আছে না, একটা গ্রাফ টাইপের একটা লেখা উঠতেছে, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কি আছে, বাটন আছে, কিবোর্ড টাইপের কিছু একটা আছে। সো বেসিক্যালি অ্যানালগ কম্পিউটারটা আমরা বর্তমানে যে
কম্পিউটারকে দেখি, এই কম্পিউটারের ব্রেন, তাই না, ব্রেন বলতে কি বোঝায়, সিপিইউ কে বোঝায়। এই কম্পিউটারের ব্রেন বা সিপিইউ কোনো একটা ডেটাকে যেভাবে প্রসেস করে, হ্যাঁ, ও মেশিন ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা, লিখিত ল্যাঙ্গুয়েজকে যেভাবে ওর নিজের ভাষাতে বুঝে নেয়, সেটা অ্যানালগ কম্পিউটার বুঝতো না আসলে। বুঝতে পারছেন? অ্যানালগ কম্পিউটারকে এমনভাবে ডিজাইন করছিল যে ও শুধুমাত্র কি নেবে, অ্যানালগ ডেটাকে নেবে, ওর কাছে কোনো ডিজিটাল ডেটা নাই। ডিজিটাল আর অ্যানালগ বলতে কি বোঝায়? ডিজিটাল বলতে বোঝায় যে শুধুমাত্র কি বোঝে, 0 বোঝে, 1 বোঝে। আপনারা এরকম কার্ড দেখে আসছেন না, 0 বলতে কি বোঝায়, ফ্ল্যাট একটা লাইনকে দেখায়, 1 বলতে কি বোঝায়, হাই একটা চলে যায়। সো কম্পিউটারের ডেটাটা এখন বর্তমানে যেভাবে কাজ করে সেটা শুধুমাত্র কি বোঝে, 0 বোঝে, আইদার 1 বোঝে। সো অ্যানালগ যে কম্পিউটারটা ছিল সেটা অ্যানালগ ডাটা নিয়ে বুঝতো। কি বুঝতো? ও কোনো 0 1 বুঝতো না, যে ডাটা পাইতেছে সেই ডাটাই নিয়ে নিচ্ছে। দেখেন এখানে একটা লাইন লেখা আছে, analog data is continuous data that changes continuously and cannot have discrete values. Two very important keywords here mentioned. দেখেন continuous আর একটা কি বলছে, discrete. discrete বলতে কি, আপনারা ন্যাচারাল নাম্বার জেনে আসছেন না ছোটবেলায় যখন ম্যাথ করছেন, 1 2 3 4, এগুলো কিন্তু কি ফুল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা এগুলোকে বলে ন্যাচারাল নাম্বার। 1 2 3 4 যে কোনো নাম্বার যদি ফুল হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ন্যাচারাল নাম্বার বলতে পারি বা কি স্বাভাবিক সংখ্যা বলতে পারি। কিন্তু দেখেন আমরা যদি এই যে কোনো সংখ্যার কতগুলো ফ্র্যাকশনাল হতে পারে না, ফ্র্যাকশনাল বলতে কি বোঝায়, দশমিক সংখ্যা হতে পারে না, 1 আর 2 এর মাঝখানে এরকম কি লাখ লাখ কোটি কোটি সংখ্যা বাইর করতে পারবো না, দশমিক 1.1 1.2 1.1 1.2 এগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যালু। এগুলো কি ভ্যালু, কন্টিনিউয়াস ভ্যালু। যে কোনো ফ্র্যাকশনাল বা দশমিক জাতীয় সংখ্যাকে আমরা কি বলতে পারি, কন্টিনিউয়াস বলতে পারি। ঠিক আছে? ডিসক্রিট ভ্যালু বলতে কি বোঝাবে, ফুল নাম্বার, ন্যাচারাল নাম্বার, একটা পূর্ণ সংখ্যা, 2 3 4 5 6 যে কোনো কাউন্টিং ভ্যালুকে আপনি কি বলতে পারেন, ন্যাচারাল নাম্বার, এন্ড দ্যাট ইজ অলসো ডিসক্রিট ভ্যালু আর ডিসক্রিট নাম্বার। হ্যাঁ, এই দুটো টার্ম কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় যদি কখনো বলে যে কন্টিনিউয়াস ডেটা বলতে আপনি কি বোঝেন বা ডিসক্রিট ডেটা বলতে আপনি কি বোঝেন, আপনারা তখন এই ডেফিনেশনটা সুন্দরভাবে নিজের মতো করে নিজের ভাষায় বুঝিয়ে বলতে পারেন। ওকে, so analog data দেখেন, we can say that analog computers are used when we don't need exact values such as speed, temperature, pressure and current. ঠিক আছে? analog computers directly accept the data from the measuring device without first converting into numbers and codes. বলতে এখানে যেটা লেখা আছে এই কথাটা অনেক সময় আমরা বই বিজ্ঞান ভাষাতে একটু বেশি কঠিন করে লেখা থাকতে পারে, একটা এক্সাম্পল দিয়ে যখন বুঝিয়ে বলবো তখন একটু বিকাম ইজি টু ইউ। দেখেন এখানে বলা হয়েছে স্পিডোমিটার। স্পিডোমিটার বলতে বোঝানো হচ্ছে যখন কোনো কিছুর স্পিডকে আমরা মেজার করি, স্পিড মেজার করি, বা আমি আপনাদের আরো সহজ একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ভূমিকম্প মেজার করে না, কেমনে মেজার করে? ডেফিনেটলি কোনো মেশিন আছে। কি মেশিন আছে সেটা কি জানেন? সিসমোমিটার। ঠিক আছে? সিসমোমিটার বা সিসমোগ্রাফ বলে একটা যন্ত্র আছে। হ্যাঁ, ওই গ্রাফের সাহায্যে যখন কোনো অঞ্চলের ভূমিকম্প হয় বা ঢাকা শহরের ভূমিকম্পের মাত্রা যদি মাপা হয়, সিসমোগ্রাফ বলে যে যন্ত্রটা আছে সেটা মনে করলেন এমন একটা যন্ত্র যেখানে কিনা আপনি এই মেশিনটাকে বসাই দিবেন, ওই যে গ্রাফ আসতেছে না, গ্রাফে আমরা মধ্যে কি দেখতে পাবো, ভ্যালুটাকে দেখতে পাবো। তো স্পেশালি ওইটা কি, গ্রাফ যেটা দেখতে পাচ্ছেন ওটা কি, মনিটর। ওইটা এক্স্যাক্টলি আপনি যেই ভ্যালুটা পাইছেন, মেজার করে যে ভ্যালুটা পাইছেন, ওটা যদি সবসময় তো দেখা যায় এরকম হয় না যে কয়েকদিন আগে নেপালে খুব বেশি মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল না, রাস্তা ফেটে গেছিল ওদের, কিন্তু এমন ভূমিকম্প হয়েছিল নেপালে, হয়েছিল না? ওকে, তো অনেক বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল, 7 or something, জাপানেতে এরকম হয়েই থাকে। তো অনেক সময় কি হয়, পূর্ণ সংখ্যাটা কিন্তু 7 হিসেবে অনেক সময় পাওয়া যায় না, 7.9 7.1 7.5। হ্যাঁ, তো এক্স্যাক্টলি যে ভ্যালুটাই আপনি পাইতেছেন না কেন, সবসময় একটা কন্টিনিউয়াস ভ্যালুটা অ্যানালগ কম্পিউটার আপনাকে রিপ্রেজেন্ট করবে। এটা দিয়ে আর আপনি অন্য কিছু কাজ করতে পারবেন না, জাস্ট মনে করলেন এই ভ্যালুটা আপনি কি দেখতে পাচ্ছেন, আপনার মনিটরে দেখতে পাচ্ছেন। ওকে, অ্যানালগ কম্পিউটার এই কাজটাই করে। সিসমোমিটার যেমন একটা যন্ত্র যেটাকে কিনা আপনি অ্যানালগ কম্পিউটারের সাহায্যে ওর ভ্যালুটা বের করতে পারছেন, এরকম ভাবে দেখেন
অসিলোস্কোপ, এটা বলতে যে স্পন্দন, আপনারা সরল দোলক পড়ে আসছেন কি ছোটবেলায়, দ্যাটস এ সায়েন্স ম্যাটার, যদি না বুঝে থাকেন সমস্যা নাই। স্পিডোমিটার বোঝেন, সিসমোমিটার বোঝেন, আর হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার যে মেশিনটা, এটা হচ্ছে আপনাকে কি দেখাবেন দেখেন। হ্যাঁ, থার্মোমিটারকে কেন কন্টিনিউয়াস বলা হচ্ছে, যে কারো শরীরের তাপমাত্রা যদি 99 হয়ে থাকে, এক্স্যাক্টলি 99 হয়ে থাকে, তাও কিন্তু ওটা 99 পয়েন্ট কি ধরা হয়, 0 ধরা হয়। কেন ধরা হয়? কারণ এটা ডিসক্রিট থেকে 99 থেকে যে কোনো মুহূর্তে এটা কি চলে যাওয়ার পসিবিলিটি আছে, ফ্র্যাকশনাল ভ্যালুতে চলে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য থার্মোমিটারকে বলা হচ্ছে যেটা কিসের মধ্যে পড়তেছে, অ্যানালগ কম্পিউটারের মধ্যে পড়তেছে। ঠিক আছে, তো যদি কখনো এক্সাম্পল দিতে পারে, এক্সাম্পল দিতে বলা হয়, তাহলে কি দেবেন, স্পিডোমিটার বলবেন, থার্মোমিটার বলবেন, সিসমোগ্রাফ যেটা আমি জাস্ট মেনশন করলাম ওইটাও বলে দিতে পারেন। Advantages of using analog computers, যদি কখনো অ্যাডভান্টেজ কি কোনো কম্পিউটারের, অ্যানালগ কম্পিউটারের অ্যাডভান্টেজ কি, এত বড় বিশাল লাইন না লিখে ছোট করে একটা লাইন লিখে দিতে পারেন, যে এটা হইতেছে আপনার real time operations and computation at the same time and continuous representation of all data within the range of the analog machine। বলতে এখানে যে ডেটাটা পাইতেছেন এটা রিয়েল টাইমে যে ডাটাটা আপনার এক্সিস্ট করে, এখানে কোনো ধরনের প্রসেসিং নাই, ডাইভার মানে কনভার্সন নাই। ডিজিটাল কম্পিউটারে যে কনভার্সনটা হয়ে থাকে সেই রকম কোনো কনভার্সন নাই। আপনি ওই রান টাইমে মানে এই মুহূর্তেই যে ডেটাটা আপনি পাইতেছেন, রিয়েল ডেটা যেটাকে বলে, রান টাইম বলতে কি একটা জিনিস চলতেছে তাই না, চলার উপরে যে ডেটাটা আপনি ওই তৎক্ষণিক পাইতেছেন সেই ভ্যালুটাই আপনার হইতেছে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ কাইন্ড অফ বলা যেতে পারে কি ইজি ব্যাপার, আপনার বেশি মাথা ঘামানোর দরকার পড়তেছে না, ওকে, বেশি মেশিন পড়তে দরকার পড়ছে না। বাট এর একটা এখানে লিমিটেশনটা কি, যে এর রেঞ্জটা সীমিত, ঠিক আছে, রেঞ্জটা হচ্ছে সীমিত। তারপরে দেখেন, the programmer can scale the problem for the dynamic range of the analog computer. It provides insight into the problem and helps understand the errors and their effects. যদি কখনো বলা হয় অ্যাডভান্টেজ কি, তাহলে বলে দেবেন যে ইজি টু কম্প্রিহেন্ড, বুঝতে সুবিধা হয়, ওকে, আমি রিয়েল টাইম ডেটাটা যেটা পাইতেছি, রিয়েল টাইমে যে ডেটাটা চাইতেছি সেই ডেটাটাই পাচ্ছি, সো আমার পক্ষে আসল ডেটাটা কালেক্ট করার সুবিধা হয়, ইজি হয়, এটা বলে দিতে পারেন। ওকে, তারপরে নেক্সট আসলো আমাদের কি, ডিজিটাল কম্পিউটার। এই যে দেখেন এখানে আপনি যে ছবিগুলো দেখতে পাইতেছেন, এটা কি আমরা যে কম্পিউটারের সাথে সচরাচর পরিচিত, তাই না, আমরা যে কম্পিউটারটাকে ইউজ করি সেটা হচ্ছে কি আপনার ডিজিটাল কম্পিউটার। ওকে, ডিজিটাল কম্পিউটার যখন আসলো তখন এটাকে মানে দুই তরফা ভাবে, একতরফা ভাবে ডিজাইন করে বানানো হয়েছে, যে আমি দুনিয়ার যেই কিবোর্ড, যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করি না কেন, কম্পিউটারকে যেটাই বোঝাই না কেন, কম্পিউটারের কাছে সেটা কি হিসেবে যাবে, একতরফা হিসেবে যাবে। কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বোঝানো হবে, হ্যাঁ, তাহলে ও ঠিকঠাক বুঝে যাবে যেই ভাষায় থাকুক না কেন। যেমন ধরেন আপনি বাংলা ভাষাতে কথা বলেন, এখন আমি একদম কোরিয়ান মানুষের সাথে কথা বলতেছেন, কোরিয়ান মানুষের ইংলিশও তত ভালো না, ধরেন ও পারেই না, ধরেন ওই মহিলা পারেই না ইংলিশ যার সাথে আপনি কথা বলতে চাইতেছেন, ওকে, সো মাঝখানে একজন কি দরকার হবে, একজন কনভার্টারের দরকার হবে না, যে অ্যাটলিস্ট আপনার ভাষাটা বুঝে, তাই না, আর তাকে বলবে তা কোরিয়ান ভাষাতে বুঝিয়ে বলতেছে, সে তার কোরিয়ান ভাষাতে বুঝিয়ে বলতেছে, তাই না, ট্রান্সলেটর যেটাকে বলে। এই যে এইবার হইতেছে আপনার সাহিত্যে একজন নোবেল পুরস্কার পাইছে কোরিয়ার একজন লেখক, মানে তার ইংলিশ ইজ লাইক খুবই ভাঙা, তার তো আসলে তাদের ল্যাঙ্গুয়েজটা খুব বেশি প্রেফার করে, খুবই ভাঙা, একদম মানে বলতে পারতেছে, বুঝিয়ে বলতে পারতেছে, কিন্তু খুব ভাঙা ইংলিশ, কিন্তু আমাদের ইংলিশ না, ব্যাপারটা হইতেছে ওদের দেশের মানুষজন ওদেরকে এভাবে খেপায় না। আমাদের বাংলাদেশের প্লেয়াররা যারা মনে করলেন ইংলিশ বলতে যায় একটু আটকে যেতেছে, খুব অবভিয়াস ব্যাকগ্রাউন্ড একটা অনেক বড় তফাৎ, তাই না, যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসছে ডেফিনেটলি ওরা আপনার ছোটবেলা থেকে ওরা হইতেছে যেটা কি বলেন প্রোনাউন্সিয়েশন শেখে, ফোনেটিক্স শেখে, ওরা কিন্তু ইংলিশে শেখে, সো এটা খুব আলাদা। তো ওই দেশের মানুষজন শোল করে না কাউরে নিয়ে, ওদের মাথা ব্যথা এটা না। জাপান কোরিয়ার দেশের মানুষজন ওদের এটা মাথা ব্যথা না যে ওরা ইংলিশটা এত ভাঙাচোরা বলতে পারছে, বাট আমাদের জন্য এটা অনেক বড়
মুভি ছিল। এই মুভিটা বেস্ট ডিরেক্টর বেস্ট ফিল্মের জন্য কি অ্যাওয়ার্ড পেয়েছে? অস্কার পেয়েছে, রাইট? ইভেন যে ডিরেক্টর ছিল উনি খুব হালকা পাতলা ইংলিশ বলতে পারেন, থ্যাংক ইউ, একটু গ্র্যাটিটিউড কিভাবে দেখা যায় সেটা বলতে পারেন, বাট ডিপ একটু কিছু বলতে গেলে মানে উনি ট্রান্সলেটর নিয়ে এসেছিলেন। ওইটা ওদের জন্য বড় কোনো ইস্যু না। আমাদের বাঙালিকেও যদি চাই তো আমরা নিজেরই পচাই দিতাম, বাঙালি ইংলিশ পারে না, তারে নিয়ে গেছে বলতাম না, একজনের টেন্ডেন্সি ব্যাপার। অথচ ভাষার জন্য আমরা কিন্তু জীবন দিচ্ছি। ওকে, যাই হোক, আমার টপিক ওইটা ছিল। সো দেখেন ডিজিটাল কম্পিউটার যেটা বলা হয়েছে টু পারফর্ম ক্যালকুলেশনস এন্ড লজিক্যাল অপারেশন এট হাই স্পিড, ঠিক আছে? র ডেটাকে নিবে ইনপুট হিসেবে, ঠিক আছে? আপনি অ্যানালগ কম্পিউটারে র ডাটাটাকেই পাইতেছিলেন, ওখানে কোনো কিছু প্রসেসিং হচ্ছিল না, ঠিক আছে? ওখানে প্রসেস করার মতো কিছু ছিল না। বাট আপনি যখন ডিজিটাল কম্পিউটারে কাজ করতেছেন, আপনার র ডেটাটাকে সে ইনপুট হিসেবে নিচ্ছে। কিসের ইনপুট হিসেবে নিচ্ছে? বাইনারি ইনপুট হিসেবে নিচ্ছে। 0 1 এট দ্য এন্ড অফ দ্য ডে কি বাইনারি সংখ্যাই তো, তাই না? and processes it with programs stored in its memory to produce the output. Definitely দেখেন আমরা যখন কোনো ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর কিন্তু একটা প্রোগ্রাম না, কম্পিউটার প্রোগ্রাম না, ও কিভাবে ক্যালকুলেট করতে পারবো? গুণ ভাগ যোগ বিয়োগ, ইভেন ব্র্যাকেট দিয়ে দিলে অনেক মানে অনেক যেগুলো যে এফএক্স টাইপের আমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করতাম না, ফোনেও কিন্তু সেগুলো আছে। তো এগুলো করার জন্য, এগুলো পারফর্ম করার জন্য তো আমাকে ডেফিনেটলি কোনো প্রোগ্রাম করতে হয়েছে, তাই না? ও ডেফিনেটলি কোনো প্রোগ্রাম করতে, আদারওয়াইজ কিভাবে বুঝলো আমাকে যোগ মানে যে যোগ করা, গুণ মানে যে গুণ করা, মাল্টিপ্লিকেশন ডিভিশন, এটাও কিভাবে বুঝলো? এটাকে বোঝাইতে হয়েছে না? হ্যাঁ, এটাও তো একটা প্রোগ্রাম, তার বেসিসেই তো কি করতেছে ও আউটপুট জেনারেট করছে না? সো দেখেন এই জন্য বলা হয়েছে যে র ডেটাটাকে সে নিতেছে, নিয়ে সেটা কি করতেছে? ওই বাইনারিতে কনভার্ট করতেছে, ঠিক আছে? বাইনারিতে কনভার্ট করার পরে কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামটাকে স্টোর করা হয়েছে সেই প্রোগ্রামের সাহায্যে কি করতেছে? প্রসেস করতেছে। প্রসেস করে কি করছে? আউটপুটটা জেনারেট করতেছে। বুঝতে পারছেন? আপনি একটা ক্যালকুলেটর কি ধরে নেন না কেন, আমাদের পিসিতে কি ক্যালকুলেটর না ইনপুট করা? ক্যালকুলেটরের ফাংশনটাকে চালানোর জন্য তো আমাকে প্রোগ্রাম করতে হয়েছে না, তাই না? ধরেন হার্ডওয়্যারের মধ্যে আমরা কি করছি? সফটওয়্যারটাকে ইনস্টল করছি না? উইদাউট হার্ডওয়্যার ক্যান দি সফটওয়্যার অপারেট অন এ কম্পিউটার? হ্যাঁ, আপনার হার্ড ডিস্কই চলতেছে না, তাহলে কি আপনার কম্পিউটারটা অন হবে? হবে? অপারেটিং সিস্টেমটা কোথায় ইনস্টল হয় বলেন? হার্ড ডিস্কটা যখন আপনার অপারেটিং সিস্টেম খুঁজে পায় না, ক্র্যাশ কাকে বলে? আপনি যখন কম্পিউটারটা অন করেন, আপনার যখন কম্পিউটারটা অন করতেছেন, আপনার যে হার্ড ডিস্ক আছে সে কি পাইতেছে না? আপনার অপারেটিং সিস্টেমটা খুঁজে পাচ্ছে না। এজন্য অনেক সময় কি বলে যে সরি, হার্ড ডিস্ক ইজ নট গেটিং দ্য অপারেটিং সিস্টেম। আবার এটাকে কি করেন? বুট করেন, আবার আপনাকে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, তাই দেখায় না? ওকে, সো দেখেন all modern computers like laptop, desktop, including smartphones that you use at home are হচ্ছে কি digital computers. Even আমার যে ফোনটা আছে, আপনার আমার যে ফোনটা আছে, এটাও কি একটা কম্পিউটার না? এটা একটা মিনি কম্পিউটার না? এইটার মধ্যে আর কম্পিউটারের মধ্যে তফাৎটা কি বলতে পারবেন? একটা কম্পিউটার আর একটা ফোনের মধ্যে তফাৎটা কি? ফোনের মধ্যে তো আমি কি এক্সেলে কাজ করতে পারি না, পাওয়ার পয়েন্ট বানাইতে পারবো না, then what is the major difference? একটু বলতে পারবেন? আমি বলছিলাম প্রথম ক্লাসে, বলেন তফাৎটা কোথায় দাঁড়াচ্ছে? ফোন কি বলতে পারি না আমরা একটা মিনি কম্পিউটার? ফোনও তো আমাদের কম্পিউটারের মতো, রাইট? তাহলে ফোন আর আপনার ল্যাপটপ বা ধরেন আপনার পিসি, তফাৎটা কোথায় দাঁড়াচ্ছে বলতে পারবেন? ল্যাপটপে লার্জ অ্যামাউন্ট ইনফরমেশন ক্রিয়েট করা যায়, ফোনে তো অতটা করা যায় না। হ্যাঁ, লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন রাখতে পারছেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর ফোনটা ইজিলি ক্যারি করা যায়, ফোনটা ইজিলি ক্যারি করা যায়। আচ্ছা, কিন্তু আপনি যে অনেক কাজ অনেক স্বচ্ছন্দতার সাথে পিসিতে করতে পারবেন, সেটা কি ফোনে করতে পারবেন? আপনি যদি এখানে টাইপ করেন, আপনি কিন্তু আপনার স্ক্রিনের উপরে টাইপ করতেছেন, রাইট? ওটাই কিন্তু আমার স্ক্রিনের উপরে উঠতেছে।
তো আপনার কি তাহলে স্ক্রিনটা কি ডিভাইড হয়ে গেল না? আপনি যখন ফোনও হইতেছে ডক ফাইল বানাইতেছেন ফোনের মধ্যে, তাহলে কিন্তু আপনার এতটুকুই কি আপনার কিবোর্ড না? তাহলে আর আপনি কিন্তু ফোনে যে লেআউটটা পাবেন আপনার পিসিতে কিন্তু সেম লেআউটটা পাবেন না, তাই না? ফোনে একজন বললো স্টোরেজের ব্যাপারটা, ডেফিনেটলি কম্পিউটারে আমার কি থাকে, যে কোনো একটা মধ্যম মানের ল্যাপটপ বা পিসি হইলেও সেখানে আমার অন্তত পক্ষে কি থাকবে 1 টেরাবাইট তো জায়গা থাকে, রাইট? 1 টেরাবাইট তো জায়গা থাকে। বাট ব্যাপারটা হচ্ছে আপনি কম্পিউটারে মাল্টিটাস্কিং একই সাথে করতে পারছেন, খুব ইজিলি সেখানে সুইচ করতে পারবেন। ফোনের ক্ষেত্রে সুইচ করাটা একটু কঠিন, রাইট? আর ওইখানে সবথেকে হচ্ছে ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা। আপনার আলাদা একটা টাইপিং করার জায়গা আছে, আপনি ওখানে টাইপ করতেছেন, আপনার পিসিতে উঠতেছে, আপনি খুব সুন্দর করে এডিট করতে পারছেন, ক্রপ করতে পারছেন, একটা ইমেজকে সেভ করতে পারছেন, এভরিথিং ওখানে কি খুব ভালো করে আপনি করতে পারবেন। সেটা আপনার ফোন থেকে করাতে কি হবে, অনেক ঝামেলা হবে, দেখতে অসুবিধা হবে, রাইট? এই জন্য এটাই হচ্ছে তফাৎ। আজকাল সব কিছু চলে আসছে, প্লাস ওই যে বললো র্যামের ব্যাপারটা বেশি আছে, স্টোরেজের ব্যাপারটা বেশি আছে, তাই না? একটা পিডিএফ কে বলেন, একটা পাওয়ার পয়েন্ট বলেন, একটা এক্সেল শিট কে বলেন, আপনি যত স্মুথলি তাড়াতাড়ি জলদি পিসিতে করতে পারবেন, রাইট? আপনার ল্যাপটপে করতে পারবেন। আপনি একটা এক্সেল শিট এখানে ওপেন করেন, আপনি কিন্তু এডিট করতে গেলে আপনি যখন এখানে কোনো একটা রোতে যাই ক্লিক করতেছেন ফোনে, দেখবেন ওটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, শ্রিঙ্ক করতেছে। তো এই টাইপের অসুবিধাগুলো আমাদের হয়ে থাকে। এই জন্যই অবশ্যই এটা কি ল্যাপটপ ডেফিনেটলি আ বেটার চয়েস কনসিডারিং অল দিস স্টাফ। ওকে, আপনাদের সবার তো কম্পিউটার আছে, ল্যাপটপ কম্পিউটার তো আছে। আচ্ছা, যাই হোক, মানে সবাই তো একদিন জানেন অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করে। আপনি অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই, রিকোয়েস্ট করেন, দেখেন পান কিনা। যে 4.5 বলতে আচ্ছা দেখেন এখানে অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল কম্পিউটার কি বলছে, ইট অ্যালাউজ ইউ টু স্টোর এ লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। ডেফিনেটলি যদি কখনো অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটারের মধ্যে তফাৎ করতে বলে, ডিফারেন্সটা লিখতে বলে, তাহলে আপনারা ডিজিটাল কম্পিউটারের যে সকল সুবিধাগুলো আছে সেই সকল সুবিধাগুলো ডিজিটালে লিখবেন, আর অ্যানালগে যাই কি বলবেন, ডেফিনেটলি অ্যানালগে এগুলো নাই, রাইট? ওকে, ওখানে কি কাজ করে, খুব একটা ইজি তফাৎ কি, ডিজিটাল আর অ্যানালগের মধ্যে একটা ইজি ডিফারেন্সটা কি, ডিজিটাল হইতেছে ডিজিটালি কাজ করে, ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে, অ্যানালগ বলতে কি বোঝায়, অ্যানালগ ডেটা নিয়ে কাজ করে। হ্যাঁ, ডিজিটাল কি করে, লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন স্টোর করতে পারে, রাইট? অ্যানালগ সেটা পারবে না, কারণ ওর তো সব ফ্যাসিলিটি নাই, বুঝতে পারছেন? আর ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে যাই, অবশ্যই যে জিনিসটা ভালো সেই জিনিসটার দাম হবে বেশি না। এত সব কিছু নিয়ে আপনি কাজ করতেছেন, ডিজিটালি ডেটা রিপ্রেজেন্ট করতেছেন, তাহলে কি হবে, আপনার হার্ডওয়্যারের কস্ট একটু বেশি পড়বে, আপনার ওই মেশিনারিজের কস্টও কি হবে, একটু বেশি পড়ে যাবে। ওকে, হাইলি রিলায়েবল, ডিজিটাল কম্পিউটারে কি আপনি রিলায়েবল বেশি হতে পারেন, অ্যাডভান্টেজ বেশি, অ্যাভাইলেবল বেশি, রাইট? ওকে, ঠিক আছে। হাইব্রিড কম্পিউটার, হাইব্রিড বলতে আমরা কি বুঝি, ইন নর্মাল সেন্স হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইব্রিড? হাইব্রিড বলতে কি বোঝায়, মানে আপনারা নর্মাল সেন্সে হাইব্রিড বলতে কি বোঝেন? আপনারা নর্মাল সেন্সে হাইব্রিড বলতে কি বোঝেন? মিক্স, মানে ইট ইজ নট আ ওয়ান ক্লিয়ার আইডেন্টিটি, তাই না? মানে একা নিজস্ব থেকে কোনো কি নাই, মানে ডিসক্রিট কোনো আইডেন্টিটি নাই। আমি যদি বলি একটা ওয়ান ডিফাইন্ড ডিসক্রিট আইডেন্টিটি বলি আপনার এই ক্লাসে, হাইব্রিড কম্পিউটার বলতে বোঝায় যেটার মধ্যে মিক্স কিছু ফিচার আছে। এটার মধ্যে আপনি অ্যানালগ কম্পিউটারেরও ফিচার খুঁজে পাবেন এবং ডিজিটাল কম্পিউটারেরও ফিচার যদি অ্যাট দ্য সেম টাইম খুঁজে পান, তাহলে সেটাকে আমরা কি বলবো, হাইব্রিড কম্পিউটার বলবো। দেখেন কি বলেছে, হাইব্রিড কম্পিউটার হ্যাজ ফিচার্স অফ বোথ অ্যানালগ অ্যান্ড digital computer. It is fast like an analog computer and has memory accuracy like digital computer. যদি এটা নিয়ে কখনো এক্সামে লিখতে বলে, ফার্স্ট যে লাইনটা লিখবে যে হাইব্রিড কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কম্পিউটার। এটার সব কোন ধরনের ফ্যাসিলিটি আছে, এর হইতেছে অ্যানালগ
কম্পিউটারের মধ্যে ফাস্ট ফিচার আছে এবং ডিজিটাল কম্পিউটারের প্রধান সুবিধাটা কি মেমোরি অ্যাকুরেসি এই সকল সুবিধাগুলো আছে ঠিক আছে যেমন কি কাজ করে আপনার হইতেছে অ্যানালগ কম্পিউটার কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারতো কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করতে পারতো আর ডিজিটাল ডেটা কি করতো ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করতো হাইব্রিড কম্পিউটার কি করতে পারে বোথ ডেটা নিয়ে কাজ করতে পারে ঠিক আছে ইট ক্যান প্রসেস বোথ দি কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট ডাটা ঠিক আছে একটা অ্যানালগ সিগন্যালকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে কি করতে পারে ডিজিটালে কনভার্ট করতে পারে প্রসেসিং এটাই হচ্ছে আপনার প্রসেসিং অ্যানালগকে পাইলে সেটাকে কি করবে ডিজিটালে কনভার্ট করবে ঠিক আছে আর যদি বলে কোথায় এটা ইউজ করা হয় তাহলে বলবেন এই এক্সাম্পলগুলো দিয়ে দেবেন এয়ারপ্লেনস হসপিটালস সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনস এই সব জায়গা আছে যেখানে আমরা হাইটেক কম্পিউটারগুলোকে ইউজ করতেছি এয়ারপ্লেন হসপিটাল সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনস এখান থেকে আরো বেশি কিছু বলতে ডেফিনিশন টাইপে আসতে হবে আচ্ছা এটা বন্ধ হয়ে গেল আচ্ছা একটু পজ করেন সামনে আচ্ছা দেখেন অ্যাডভান্টেজ এই পর্যন্ত কিন্তু অ্যানালগের ডেফিনেশন সংজ্ঞা তারপরে কোথায় কোথায় ইউজ হয় ইউজের মানে অ্যাডভান্টেজ কি তারপরে হচ্ছে ডিজিটাল কি কাজ করে না কাজ করে কোথায় অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয় অ্যাডভান্টেজ সবকিছু কিন্তু দেখলাম অনুরূপভাবে হাইব্রিডেরও এগুলোর কিন্তু ডিফারেন্সটা কিন্তু ডেফিনেটলি পরীক্ষাতে আসবে ঠিক আছে 2-3 মার্ক শর্ট কোশ্চেন ডেফিনেটলি আসবে কোন কম্পিউটারের কি তফাৎ কার কি অ্যাডভান্টেজ ঠিক আছে দেখেন এখানে কি বলছে ইটস কম্পিউটিং স্পিড ইজ ভেরি হাই অ্যাডভান্টেজের মধ্যে দিয়ে দিবেন যে এটার যেহেতু দুই ধরনের কম্পিউটারের মিক্স তাহলে এটা কি হচ্ছে কম্পিউটিং স্পিডটা অনেক বেশি হাই প্যারালাল কনফিগারেশন করতে পারে ঠিক আছে অনেক তাড়াতাড়ি প্রিসাইজ এন্ড কুইক রেজাল্টস জেনারেট করতে পারে ওকে এটাই দিয়ে দেবেন 2-3টা করে অ্যাডভান্টেজ দিয়ে দিলেই হবে যদি প্রত্যেকটা কম্পিউটারের ক্ষেত্রে অ্যাডভান্টেজ চাই অ্যাটলিস্ট 2টা করে ডেফিনেশন দেবেন আর 2টা করে ডেফিনেশন আপনারা নিজে থেকেই লিখতে পারেন ছোট করে লেখা যাবে মানে আমি তো ছোট করেই বলতেছি আমি কখনোই বলি না ইউ হ্যাভ ফলো দ্য এন্টায়ার পিডিএফ অর অন্য কিছু ফলো করতে হবে আপনি নিজের ভাষায় নিজের মতো করে বুঝে লেখেন হ্যাঁ খালি মানে লজিক্যাল লিখেন এমন কিছু না যে পারি না তারপরে লিখে দিয়ে আসি তাতে আপনাদের ইমেজ খারাপ হয় টিচাররা বিরক্ত হয় অটোমেটিক্যালি মার্কস কমে আসবে অনেক সময় হয় না পারি না তার খাতা ফাঁকা রাখবে লিখে আসে আচ্ছা ঠিক আছে ওটা একটা বুঝলাম যে সে পারে না একান্ত সে এই জন্য এই খাতা ভর্তি অনেক মানে কি হাবি যাবে লিখে রাখছে কিন্তু আপনি পারেন তাহলে যেটুকু পারেন সেটুকুই লিখেন অনেক বেশি হাবি যাবে লিখলে টিচার খাতা দেখতে বিরক্ত হয় না অটোমেটিক্যালি আপনার ইমপ্রেশনটা খারাপ হবে এটা যদি কখনো অ্যাডভান্টেজ আসে কি লিখবেন কম্পিউটিং স্পিড অনেক বেশি হাই ঠিক আছে আর অনেক কুইক রেজাল্ট জেনারেট করতে পারে দ্যাট উইল বি এনাফ আপনাদের অনেক নতুন নতুন মন দেখতেছি আজকে যারা আগে কখনো ক্লাসে আসে সেটাই অন্যদিন হয়ে গেছে না ক্লাসটা অলরেডি আসলে এটা আপনাদের এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টে সাপোর্ট করে না যার কারণে এটা পিডিএফ এ কনভার্ট করার কারণে এখানে এরকম সিলেবাসগুলো এরকম হয়ে গেছে আচ্ছা নিচে হ্যাঁ নিচে চলে গেছে এটা চিন্তা করে আপনাদের আপলোড করে দিব আর আপনারা আজকে একটু রাতের মধ্যে আপনাদের গুগল ক্লাসরুমে গাইড আবার একটু চেক করে আমি এখান থেকে যাওয়ার পরে লিঙ্কটা করে দিচ্ছি আবার আচ্ছা দেখেন মাইক্রো কম্পিউটারটা বেসিক্যালি কি বলা হইতেছে মাইক্রো কম্পিউটার ইজ অলসো নোন অ্যাজ personal computer okay it is a general purpose computer that is designed for individual use মানে আপনি আমি আমাদের যে নিত্য নতুন কাজে আমাদের কি ইউজ করি একটা পার্সোনাল ল্যাপটপ ইউজ করি রাইট নিজের যে একটা ব্যক্তিগত পিসি আছে ল্যাপটপ আছে সেগুলো কি মাইক্রো কম্পিউটারের অংশ কারণ ওগুলো আর তো কোনো বাড়তি কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত কোনো বৃহত্তর কোনো ডিস্ট্রিবিউটেড কোনো সিস্টেম সেট ডেটাবেসের সাথে কি কানেক্টেড না যেটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ইউজের জন্য আপনি যে কম্পিউটার ল্যাপটপটা ইউজ করেন সেটা হচ্ছে আপনার মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়তেছে ঠিক আছে ইট ইজ দ্য স্মলেস্ট ইন সাইজ অ্যামং অল টাইপ অফ কম্পিউটারস কেন বলা হচ্ছে ধরেন আপনার যদি
টেরাবাইট, আপনার RAM হইতেছে কত 8 GB, তাহলে ওইটা কিন্তু আপনার ব্যক্তিগত ইউজের জন্য। অনেক লার্জার, অনেক বড় একটা দৃষ্টিকোণ থেকে যদি দেখতে যাওয়া যায় তাহলে ডেফিনেটলি অনেক বড় একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য কি আপনার স্টোরেজ ক্যাপাসিটি কি ডেফিনেটলি এর থেকেও বড়, তাই না? বাংলাদেশের এত শত মানুষ মাঝখানে হইতেছে ওই যে করোনার মধ্যে আমাদের টিকা দেওয়ার জন্য ই করতে হইতেছিল না, রেজিস্ট্রেশন করতে হইতেছিল না সুরক্ষা অ্যাপে গিয়ে। সেখানে কি আপনারা লক্ষ্য করছেন আপনাদের যাদের আইডি কার্ড ছিল ইনফরমেশন দেওয়ার সাথে সাথে চলে আসতেছিল নাম আর মনে হয় ডেট অফ বার্থ দেওয়া লাগতেছিল, বাকি সব কিছু আপনার আব্বুর নাম, আম্মুর নাম, আপনি কোথায় থাকেন, এগুলো সব ইনফরমেশন মধ্যে চলে আসতেছিল। তো বাংলাদেশের এত কোটি মানুষের ডেটাবেজ, এত ডাটা একসাথে রাখার জন্য আপনার কি মনে হয় 1 টেরাবাইটের একটা ল্যাপটপ এরকম এনাফ? এরকম কতগুলো যে মেমোরি লাগছে, তাই না? তো সেটা কি অনেক বড় একটা কাজের জন্য, একটা ডিস্ট্রিবিউটেড একটা কাজের জন্য এটা ইউজ করা হচ্ছে। তো ডেফিনেটলি ওখানে আপনার কি হবে, স্পেসটা বেশি হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ নট আ মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হচ্ছে আপনার আমার নিত্যদিনের পার্সোনাল কাজের জন্য যেটাকে আমরা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। অ্যাডভান্টেজেস অফ মাইক্রো কম্পিউটারটা কি? ডেফিনেটলি এটা কি হবে, লেস এক্সপেন্সিভ হবে, ইজি টু ইউজ হবে, ওকে? আচ্ছা, generally comes with single semiconductor chip. It is capable of multitasking such as printing, scanning, browsing, watching videos, etc. আচ্ছা, আপনারা মাল্টিটাস্কিং ব্যাপারটা বোঝেন? হোয়াট ইজ মাল্টিটাস্কিং বলেন তো? দুইটা কাজ একসাথে করে। আচ্ছা, কয়েকটা কাজ একসাথে করতে পারে। কয়েকটা কাজ একসাথে বলতে কি কি বোঝাইতেছেন বলেন? প্রিন্টার দিচ্ছেন আপনি, প্রিন্ট হচ্ছে, একই সাথে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যখন প্রিন্ট দেন একটা পার্টিকুলার একটা প্রিন্টারে, তখন আরেকটা যদি প্রিন্ট দেন তাহলে ওইটা কি সাইমালটেনিয়াসলি প্রিন্ট হবে না? আপনি ওয়েটে থাকবেন, ওই প্রিন্টারের সাথে কানেক্টেড আর যত সকল ল্যাপটপ আছে আর যত সকল কম্পিউটার আছে তারাও কি ওয়েটে থাকবে না? তাহলে এখানে কি সাইমালটেনিয়াসলি কাজটা হচ্ছে? এখানে কি ওয়েটে থাকতে হচ্ছে না? আপনি এটা বলতে পারেন যে আমি প্রিন্ট দিতেছি এক জায়গায় আর একটাতে আমার পিসিতে ই করতেছি, পাওয়ার পয়েন্ট বানাইতেছি, তো দুটো তো দুই রকম কাজ, একটা প্রিন্টারে হচ্ছে, আপনি একটা এখানে হচ্ছে। আসলে মাল্টিটাস্কিং এর যে ব্যাপারটা, মাল্টিটাস্কিং এর ব্যাপারটা কি হইতো বলেন তো? মাল্টিটাস্কিং এর ব্যাপারটা এরকম হয় যে আপনার কালকে 2টা ক্লাস টেস্ট আছে, কম্পিউটারেরও ক্লাস টেস্ট আছে, আপনাদের যে বিজনেস কমিউনিকেশন আছে এটার একটা অ্যাসাইনমেন্ট আপনাকে জমা দিতে হবে, একটা ক্লাস টেস্ট একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখানে মাল্টিটাস্কিংটা কিভাবে হতে পারে বলেন তো? আপনি নিজে মাল্টিটাস্কিং করতে পারবেন? মাল্টিটাস্কিং মানে কি? তাহলে কিন্তু 2 হাত দিয়ে লিখতে হবে, এক হাতে পড়বেন আর এক হাত দিয়ে লিখতে হবে, এরকম মাল্টিটাস্কিং। আপনি একটু করে পড়তেছেন, সিটির পরে একটু করে আগায় রাখতেছেন, আবার বিজনেস কমিউনিকেশনের একটু করে অ্যাসাইনমেন্ট করছেন, তাহলে কি আপনি কি 2টা কাজ একসাথে করতেছেন? 2টা কাজ একসাথে করতেছেন না, কিন্তু আপনি 2টা কাজের মধ্যে খুব দ্রুত কি করতেছেন, সুইচ করতেছেন। আসলে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারে একই কাজ করে, 2টা কাজের মধ্যে এত জলদি সুইচ করে দ্যাট ইউ কান্ট ডিফাইন দ্য ডিফারেন্সিয়েশন। আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনি তো ডিফারেন্ট মানে আপনি দেখতে পাচ্ছেন না ডিফারেন্সটা, যে গ্যাপটা কত, এত কম গ্যাপ, হ্যাঁ? কাজের মধ্যে খুব তাড়াতাড়ি সুইচ করে, যার কারণে আমরা এটা বুঝতে পারি না যে কম্পিউটার আসলে প্যারালালি চলতেছে না, আসলে এটা একটার পর একটাই কাজ করতেছে, কিন্তু খুব দ্রুততা কাজের মধ্যে সুইচ করতে পারে। মাল্টিটাস্কিং ব্যাপারটা কি হইতো, ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে বলছেন যে তুই আমার বিজনেস কমিউনিকেশনের অ্যাসাইনমেন্ট একটু লেখ, আমি পড়ি, তাহলে কি আপনার যে 2টা কাজ করতে চাইতেছিলেন একসাথে, 2টা কাজ কি একসাথে হচ্ছে না? দ্যাট ইজ কল্ড মাল্টিটাস্কিং, বাট ইউ আর নট দ্য ওয়ান হু ক্যান মেক দ্য মাল্টিটাস্ক টুগেদার, রাইট? কম্পিউটার আসলে এই কাজটাই করছে। মিনি কম্পিউটারটা কি দেখেন? It is a mid-sized multi-processing computer. It consists of 2 or more processors and can support 4 to 200 users at a time. সবার আগে একটু বলে রাখি, মাইক্রো কথাটা হচ্ছে, মাইক্রো হইতেছে সবথেকে ছোট। মাইক্রো ওই যে আপনারা বিজ্ঞানে ছোটবেলায় পড়ে আসছেন না, অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রো আর মিনি। মাইক্রোটা হইতেছে সবথেকে ছোট যে পার্টিকেলটা হয় সেটাকে কি বলা হয়? মাইক্রো। এই জন্য শুরুতে আমরা কি দেখলাম? মাইক্রো কম্পিউটার, যেটা কিনা আপনার আমার
ব্যক্তিগত প্রপার্টি যেটা সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটারটা বলেন, দেখেন আপনাদের ডিপার্টমেন্টস বিবিএ ডিপার্টমেন্টে আপনারা যদি 20 জন টিচার যদি ওখানে বসে, তাহলে ওই 20 জন টিচারকে যে হইতেছে একটা সিস্টেমের সাথে কানেক্টেড না, ওখানে এখানে কিন্তু একটা সেন্ট্রাল ডোমেইন আছে না, তারা কিন্তু ওদের আইটিস থেকে তো আমরা ডিরেক্টলি কানেক্টেড নাকি, আপনি নেটওয়ার্ক বলেন, হ্যান বলেন, পিসি বলেন, সবকিছুর সাথে তো কানেক্টেড। আমরা কি করতেছি না করতেছি তারা কিন্তু সবকিছু জানে, দেখে যে এনারা এটার সাথে করতেছে। তো একই সাথে কি 20 জনের মতো ইউজারকে সাপোর্ট দিচ্ছে না, তো এটা কি একটা ছোটখাটো একটা কি বলতে পারি, একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে পারি না, রাইট? একটা নেটওয়ার্কের মধ্যে আমি বলতে পারি, হ্যাঁ 20 জন মনে করলেন একটা পার্টিকুলার একটা প্রিন্টারের সাথে কানেক্টেড আছে, বলতে পারি না? তো এটা কিন্তু একটা ইন্টারকানেক্টেড, তাহলে একটা সিস্টেম হয়ে গেল। মিনি কম্পিউটারের ক্ষেত্রে বলা হচ্ছে যে কি করতে পারে, ম্যাক্সিমাম 200 ইউজারকে একই সাথে একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড যদি করা হয়, তাহলে সেখানে যেটা সিস্টেমটা হবে, যতগুলো কম্পিউটার এখানে একসাথে কানেক্টেড আছে তাদেরকে আমরা বলতে পারি কি মিনি কম্পিউটার। ওকে, আচ্ছা এটা কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন আপনারা জাস্ট এক্সাম্পলটা মনে রাখবেন আর ডেফিনেশনটা মনে রাখবেন। এইটাই HP 300, এটা অনেক আগেকার কিছু কম্পিউটারের নাম বলছে, HP 3000, IBM সিস্টেম 360 মডেল, এটা আগেকার যেগুলো কম্পিউটার ছিল সেগুলো কিছু। আচ্ছা দেখেন মিনি কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেন যে ইট ইজ লাইট ওয়েট which makes it easy to carry and fit everywhere, less expensive, definitely less expensive কিসের জন্য, এরপরে আরো কিছু সাইজ আছে তার থেকে এটা ডেফিনেটলি কম কস্টলিয়ার, এর জন্য এটাকে বলা হচ্ছে লেস এক্সপেন্সিভ, ভেরি ফাস্ট, ওকে চার্জ, এগুলো জাস্ট একটু করে দেখে নেবেন। ওকে ক্যারেক্টারিস্টিক্স অ্যাডভান্টেজের মধ্যে অনেক সময় এক্সামের মধ্যে যদি সময় কম থাকার কারণে কোনো কিছু ডেসক্রিপশন না দিতে পারেন, এক্সপ্লেইন না করতে পারেন, তাহলে জাস্ট কি লিখবেন, মূল পয়েন্টটা লিখে দিবেন, যেটা ফ্লেক্সিবিলিটি ভালো, তারপরে কি ভালো কস্ট এফেক্টিভ, ঠিক আছে, ক্যারি করা যায় ভালো, ব্যাটারির লাইফ ভালো, পাওয়ার কনজাম্পশন ভালো, এগুলো জাস্ট হইতেছে কি পয়েন্ট যেটা আছে সেটা জাস্ট করে পয়েন্ট আউট করে লিখে দেবেন। অ্যাপ্লিকেশন অফ মিনি কম্পিউটারস হতেছে কত অনেক কিছু হতে পারে, ডেটা ম্যানেজমেন্ট হতে পারে, আপনাদের ইউনিভার্সিটির যে কি আছে পোর্টাল আছে না, ইউনিভার্সিটি পোর্টাল ম্যানেজমেন্ট, এটাও একটা কি হতে পারে, মিনি কম্পিউটার ম্যানেজমেন্টের মধ্যে চলে আসতেছে। ওকে মেইন ফ্রেম কম্পিউটার, এটা ডেফিনেটলি একটা বড় অনেক বড় সেক্টর। যেমন আমি একটা বলি, বাংলাদেশে এক একটা ব্যাংকের একটা হেড ব্রাঞ্চ থাকে না, আপনি যদি বনানীর দিকে তাকিয়ে থাকেন, এই রোডটা যেখানে যেখানে আমাদের ইউনিভার্সিটি, এখানে কতগুলো ব্যাংক আছে না, এটা অনেকগুলো সাব ব্রাঞ্চ হতে পারে বা অনেকগুলো হেড ব্রাঞ্চ কিন্তু সবকিছুর মূল হোতা, সবকিছু কন্ট্রোল করে, তাই না? আইএফআইসি ব্যাংকের কথা আমি একটু বলি, আইএফআইসি ব্যাংক বলে যে ওদের গোটা বাংলাদেশ জুড়ে 1400টার মতো শাখা আছে। কতগুলো শাখা? 1400। বাংলাদেশে জেলা কয়টা ভাই? 64টা, তার মানে এতগুলো শাখা, তার মানে বুঝতে পারতেছেন ঢাকা শহরে তাদের কতগুলো তাহলে ব্রাঞ্চ আছে। আর ছোট ছোট শহরে কোথাও কিছু না হলে কি 1-2টা তো ডেফিনেটলি আছে। তাহলে দেখেন আপনি আমি আমাদের যদি ওই ব্যাংকে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, ধরেন আপনার আইএফআইসি ব্যাংকে একটা কোনো অ্যাকাউন্ট আছে, তো ওই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন। ধরেন আপনি টাকা তুলবেন, চেক বই আছে আপনার কাছে, তাহলে ওদের কাছে ওই ব্রাঞ্চে গেলে আপনি যদি ওই চেক বইয়ে লিখে দেন টাকা তুলবেন, ওরা কিন্তু আপনাকে দিয়ে দিবে, কারণ এগুলো সব কি সবগুলো ব্রাঞ্চের কাজ তাদের কাছে কি ডেটাবেসে কিন্তু অলরেডি সব আছে, তাদের কাছে কিন্তু অলরেডি এগুলো সব কি আছে, রিজার্ভ আছে, সেভ আছে, ডাটাবেসে সব সংরক্ষিত আছে। বুঝতে পেরেছেন? তো এটা কি অনেক বড় একটা সিস্টেমকে নিয়ে তারা কাজ করতেছে না? সো দিস ইজ সামওয়্যার যেখানে আমার কি কাজ করতেছে, মেইন ফ্রেম কম্পিউটারটা কাজ করতেছে। বুঝতে পারছেন? উইথ আ হিউজ ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি। দেখেন বলা হচ্ছে যে mainframe computers are designed to support hundreds or thousands of users simultaneously, right? They can support multiple programs at the same time. It means they can execute different processes simultaneously. একই তো সার্ভার তো একই, তাই না? ওই একটাই তো ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে বাংলাদেশের এট দ্য সেম টাইম, শুধুমাত্র ঢাকা শহরের যদি কথা বলেন,
দেখা যাচ্ছে কি ওই একই সার্ভার ওয়েবসাইট থেকে কি সাইমালটেনিয়াসলি এট এ টাইম 100 জন ইউজারের মধ্যে যদি আপনি সাপোর্ট দেন, ওকে, সেক্ষেত্রে ইউ নিড এ ইউজ অফ কি মেইনফ্রেম কম্পিউটার। এই জন্য বলা হচ্ছে ব্যাংকিং আর কত টেলিকম সেক্টরস। টেলিকম বলতে কি বোঝানো হচ্ছে? ফোন, গ্রামীণ ফোন কত বলে তাদের ইউজার কত কোটি? 3 বা 4 কোটি। রবিও তো বলে 4 কোটি। রবি তো বলে 5G নাকি 4.5G। রবির খালি কাজ হইতেছে বান্দরবন, কক্সবাজার এই দিককার জন্য, কারণ ওইদিকে হইতেছে আপনার এয়ারটেল, জিপি, এগুলো কোনো কাজ নাই। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ মেইনফ্রেম বলতে বলবেন হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রসেস করতে পারে, ঠিক আছে, এক্সেলেন্ট পারফরম্যান্স দেয় আর ডিস্ট্রিবিউটেড কাজ করে। এটা আমরা অলরেডি যেগুলো বললাম ওগুলোর মধ্যে থেকে বুঝে লিখতে পারি। স্লাইডে যা যা আছে সেগুলো যে মুখস্থ করে একদম পরীক্ষাতে যদি দাঁড়াতে চান ডেফিনেটলি মনে থাকবে না, রেজাল্ট খারাপ হবে, চিন্তা করবেন, টাইম চলে যেতেছে, লিখতে পারতেছে না, এই সকল অনেক বাড়তি কিছু চিন্তা আসবে। তার থেকে বেটার হবে বুঝে ডেফিনেটলি পরীক্ষার লিখবেন। এখানে যা যা কিছু আছে আপনি নিজের মতো করে পড়েন, বোঝেন, তারপরে সেটা পরীক্ষায় লেখেন। মুখস্থ বিদ্যা করে কখনোই যাবে না। আসলে যেগুলো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট সেগুলো মুখস্থ বিদ্যা করে আসলে আগানো যায় না। মুখস্থ বিদ্যা করে বেশি হলে আপনি কি করতে পারেন? পাস করতে পারেন। ভালো রেজাল্ট করতে হলে ডেফিনেটলি আপনাকে সেই বিষয়ে বিস্তারিত ক্লিয়ার নলেজ দরকার। পাস করবেন, সমস্যা নেই, এটাতে ইজিলি পাস করবেন। আমি তো বলতেছি পরীক্ষায় আপনি লিখবেন। আজকে করবেন না? না আপনাদের টাইম হলো আমার অনেক আছে। থাক এক ঘন্টা সাধারণত 1 ঘন্টা পড়লে এইটা ভালো ক্লাস করে পরে ক্লাস করে কম্পিউটার কি বলছেন? 1 ঘন্টা পড়লে কি ব্রেনটা ভালো ক্লাস করে আচ্ছা আচ্ছা, উপরে ক্লাস করে। আর 1 ঘন্টা হয়েছে? হ্যাঁ 10 মিনিট 1 ঘন্টা হয় নাই, আমি তো শুরুই করতে পারবো। তবে কয়টা বাজে? 40 বাজে। আপনারা আমি বেশি পড়াবো না, সমস্যা নেই, কথা আমি বলতেছি, বলা আমার শুকাচ্ছে। আচ্ছা দেখেন, ক্যারেক্টারিস্টিক্স তো বলে দিলাম। অ্যাপ্লিকেশন কোথায়? ব্যাংকিং সেক্টর, টেলিকম সেক্টর, রেলওয়ে স্টেশন, ডিফেন্স বলেন, হসপিটালস বলেন, সেখানে মেইনফ্রেম কম্পিউটারগুলো ইউজ হয়। অ্যাডভান্টেজ কি? সিকিউরিটি, রিলায়েবিলিটি, স্কেলাবিলিটি। স্কেলাবিলিটি বলতে কি বোঝেন? আপনারা তো বিজনেস স্টুডেন্ট, আপনারা তো বোঝেন হোয়াট ইজ স্কেলাবিলিটি মানে কি। স্কেলিং বলতে কি বোঝেন আপনারা? বিজনেসে বড় করা, বিজনেস বড় করা, জনসংখ্যা বাড়ানো, মানে আপনার পিপল যতগুলো মানুষ আপনার কাজ করতেছে সেই জনসংখ্যাটাকে আরো বাড়ানো, মানে কি বলে এম্পাওয়ারমেন্ট করা আরো, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি স্কেলাবিলিটি। আপনার যে অর্গানাইজেশনে কাজ করতেছেন সেই অর্গানাইজেশনটাকে আরো বড় করা, সেটাকে বলা হয় স্কেলাবিলিটি। ওকে, এগুলো জাস্ট যেগুলো মেইন পয়েন্ট আছে এগুলো পরীক্ষাতে মেনশন করতে পারেন ইন কেস যদি অ্যাডভান্টেজ চলে আসে।